অটোওয়ালা অটো চালাতে চালাতে হঠাৎ ব্রেক কষে বলল, একটু অপেক্ষা করেন ভাই, হালকা হয়ে আসি। আমার প্রচণ্ড বিরক্ত লাগলো। আমি অটোওয়ালার জন্য অপেক্ষা করতে থাকি। শীতের রাত, 4টা বাজে। বোধ হয় ঢাকা থেকে আসা লঞ্চটা ঠিক 3:30টায় আমাদের দক্ষিণবঙ্গে এই অচেনা গ্রামে নামিয়ে দিয়েছে। প্রথমে একটু চিন্তায় হচ্ছিল আমার, এত রাতে নেমে শীতের মধ্যে কোথায় থাকবো। কিন্তু ভাগ্য ভালো, লঞ্চ ঘাটে অটো দাঁড়ানো পেয়ে গেলাম। অটোওয়ালা বলল, লঞ্চ আসার সময়সূচি অটোওয়ালাদের জানা থাকে। সেই মোতাবেক সারা রাতেই কোনো না কোনো অটো পাওয়া যায় লঞ্চ ঘাটে। শুধু তাদের অন্য সময়ের থেকে একটু বাড়তি ভাড়া দিতে হয়, এই যা। আমি ছাড়া আর এক যাত্রী সেই সময় লঞ্চ থেকে নেমেছিলাম। একটি মেয়ে, খুবই সাধারণ দেখতে, গায়ে সাদামাটা চাদর, মাথাটুকু ওড়না দিয়ে ঢাকা। সে আমাদের সাথে অটোতে উঠল, বসলো পেছনের সিটে, আর আমি বসলাম ড্রাইভারের পাশে। অটোওয়ালা বেশ মিশুক মানুষ, তার সাথে ভাব জমাতে বেশি দেরি হলো না। অন্ধকার, নির্জন রাত, শুনশান নীরব গ্রামের রাস্তা, এর মধ্য দিয়ে আমরা গল্প করতে করতে পথ চলছিলাম। পিছনের মেয়েটি ওঠার পর থেকে যেমন চুপ ছিল তেমনি চুপ করেই বসে আছে। সেটাই অবশ্য স্বাভাবিক। একটা মেয়ে এমন রাতে অপরিচিত দুজন মানুষের সাথে কেন কথা বলবে? তবে তার থেকেও ভাববার বিষয়, মেয়েটা এমন গভীর রাতে এমন নির্জন রাস্তা দিয়ে একা একা কোথাও যাওয়ার প্রয়োজন কেন পড়ল? তাকে কি নিতে আসার মতো কেউ ছিল না? যাক, এটা তার নিজের ব্যাপার, আর এসব ভেবে লাভও নেই। সময় বয়ে যাচ্ছে, অটোওয়ালা ফিরছে না। যে জায়গাতে আমরা দাঁড়িয়েছি তার দুপাশে ঘন গাছের সারি, আর সারির ও পাশে অবরুদ্ধ ধান ক্ষেত। চারপাশে কোনো ঘর বাড়ি চোখে পড়ল না। এমন জায়গায় কোনো বিপদ ঘটলে কাউকে ডেকেও সাহায্য পাওয়া যাবে না। বিপদ ঘটলে কি করব ভাবছি। মেয়েটা হঠাৎ বলে উঠল, উনি তো এখনো ফিরছেন না। আমি মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার মুখটা বেশ সুন্দর, ভীষণ মায়াবী। এর আগে খেয়াল করিনি। সেই সুন্দর মুখে কেমন একটা অজানা আশঙ্কা আর বিষণ্ণতার ছাপ ফুটে উঠেছে। আমি তাকে সাহস দিয়ে বললাম, ভয় পাবেন না, আমি নেমে দেখি আসি ও কোথায় গেল। মেয়েটা কাতর কণ্ঠে বলে উঠল, প্লিজ যাবেন না। তখনই হইচই শুনতে পেলাম। একদল মানুষ, হইচই, তারা হাতে টর্চ নিয়ে ধান ক্ষেত পেরিয়ে ছুটে আসছে আমাদের দিকে। আমরা হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। লোকগুলো আমাদের সামনে এসে বলল, আপনারা এই অটোতে যাচ্ছিলেন? আমি বললাম, জি। আপনারা দুজনে? হ্যাঁ। একটা লোক আমাদের মুখে টর্চের আলো ফেলল। আমাকে দেখে টর্চের আলোটুকু পড়ল মেয়েটার মুখের উপর। একটু বেশি সময়ই যেন টর্চের আলোটুকু স্থির হয়ে থাকলো মেয়েটার মুখে। ওদের মধ্যে যে লোকটা নেতা গোছের, তিনি বললেন, একটা বিপদ ঘটেছে। কি বিপদ? আপনাদের নিয়ে যে অটোওয়ালা যাচ্ছিল তাকে সাপে কেটেছে। বলেন কি? হ্যাঁ, অন্ধকারে ঝোপের আড়ালে ছিল, বুঝতে পারিনি। আমরা ওই সামনেই ছিলাম, জমিতে ধান পাহারা দেবার জন্য। লোকটা চিৎকার শুনে দৌড়ে আসি, সাপে কাটলো। অথচ শীতকালে তো সাপ বের হয় না জানি। দংশনমুখী সাপ, শীত গরম কিছুই মানে না। আপনারা তো শহরের মানুষ, জানেন না এসব? আচ্ছা, যাই হোক, রাতে তো এদিক দিয়ে আর কোনো অটো যাবে না। আপনারা এক কাজ করেন, আমাদের বাসার সামনে রাতটা আমাদের বাসায় কাটিয়ে সকাল সকাল চলে যাবেন। আর একটা অটো ডেকে দেবনি। আমি মেয়েটার দিকে তাকালাম।
মেয়েটাও চিন্তিত মুখে তাকিয়ে আছে আমার দিকে, যেন আমার মতন কি করবে বুঝতে পারছে না। নেতাগোছের লোকটা মেয়েটাকে দেখে বললেন, ঘরে মেয়ে ছেলেও আছে, বোনের কোনো সমস্যা হবে না। অজ্ঞাত আমরা তাদের সাথে হাঁটা ধরলাম। আমার সাথে একটা ব্যাকপ্যাক বাদে তেমন কিছু ছিল না। মেয়েটার সাথে ছিল একটা লাগেজ। ওদের মধ্যে একজন লাগেজটা মাথায় করে নিয়ে আসতে লাগলো। ওদের অতিথিয়তা দেখে সত্যই খানিকটা মুগ্ধ হচ্ছিলাম। নেতাগোছের লোকটা আমাকে জিজ্ঞেস করলেন, এই গ্রামে কি কোনো কাজে আসছিলেন? জি, আমার বন্ধুর বোনের বিয়ে, ওই বিয়েতে দাওয়াত খেতে আসলাম। কি নাম আপনার বন্ধুর? আসাদ। ও আসাদ তার বন্ধু আপনি? হ্যাঁ, ওর বোনেরই তো বিয়ে। তা ও আপনাকে নিতে গেল না কেন লঞ্চ ঘাটে? আসলে আমি মানা করেছিলাম, লঞ্চ ভোরে এসে পৌঁছবে শুনে বলেছিলাম একাই চলে যাব, কিন্তু ভোর বলতে যে একদম রাতেই এসে পৌঁছবে লঞ্চটা বুঝতে পারিনি। আচ্ছা, তা বইন আপনি কেন আসছিলেন এখানে? মেয়েটা বলল, একজনকে খুঁজতে আসছিলাম। কারে? টাকা পাইবেন নাকি কারো কাছে? না। তাহলে লাভ কেস? মেয়েটা কিছু বলল না। নেতাগোছের লোকটা হাসলেন। আমি অবাক চোখে মেয়েটার দিকে তাকালাম। সত্যই কি ও হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে খুঁজতে এসেছে এত দূর? সেই জন্যই কি ওর মুখে অমন বিষণ্ণ ভাব? আমরা ধান ক্ষেতের আইলো ধরে চলতে চলতে এক খালি জায়গায় এসে পৌঁছলাম। চারপাশে ধান গাছের মাঝে এক টুকরো খালি জায়গা। সেই জায়গায় হঠাৎ নেতাগোছের লোকটা দাঁড়িয়ে গেল, আর তার সঙ্গী দুজন ঝাপটে ধরল আমাকে। আমি চিৎকার করে উঠলাম, কি করছেন? নেতাগোছের লোকটা কিছু বলল না, কেবল চিৎকার করে উঠল, কামাইয়ালা। দেখলাম এক লোক অন্ধকার থেকে আমাদের সামনে এসে দাঁড়ালেন। আমি লোকটিকে চিনলাম, আমাদের অটোওয়ালা। নেতাগোছের লোকটা অটোওয়ালাকে ধমক দিয়ে বললেন, এইসব কি আনছোস এবার? মাল করি তো কিছু নাই। অটোওয়ালা ভয়ে ভয়ে বলল, এ হপ্তা এই পথ প্রথমবার প্যাসেঞ্জার পাইলাম ওস্তাদ, কি করুম? আপনারও তো গালমন্দ করবার লাগছিলেন, শিকার পাই না দেখিয়া। যাক, যা হওয়ার হয়েছে। মাল করি না থাকলেও মালটা খাসা ওরে দিয়াই হইবে। বলেই নেতাগোছের লোকটা আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে আমাদের গ্রামের মেহমান, আপনারে ছাড়িয়া দিলাম। তয়া আপনার যে আপনারে এইখানে আর কাশি কাউকে কইতে পারবেন না। আমি বললাম, আর মেয়েটা? পাশের একটা লোক বলে উঠল, ওই ওস্তাদের কথা শুনছস না? নিজের জান বাঁচছে এই নিয়ে শুক্রিয়া কর, আরেকজনের কথা চিন্তা করিস কেন? আমি বললাম, আমি ওনাকে রেখে কোথাও যাব না। লোকগুলো হো হো করে হেসে দিল। একজন বলল, ওস্তাদ আজকেও একটা হিরো পেয়েছি। নেতাগোছের লোকটা বললেন, ওরে বান রশি দিয়া। তখনই লোকগুলো ঝাঁপিয়ে পড়ল আমার উপর। কিল ঘুষি চড়ের এক স্রোত বয়ে গেল আমার উপর দিয়ে। আমি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলাম, পারলাম না। লোকগুলো রশি দিয়ে আমাকে শক্ত করে বেঁধে মাটিতে ফেলে দিল। এত কিছু যে হলো, মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল চুপচাপ, অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি চিৎকার করে বললাম, পালান, তাড়াতাড়ি পালান, এরা আপনাকে ছাড়বে না। আমার চিৎকার শুনে মেয়েটা নড়ে চড়ে উঠল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। লোকগুলো আমাকে ধরাশায়ী করে মেয়েটার দিকে এগিয়েছে। আমার নিজেকে ভীষণ অসহায় লাগছিল তখন। মনে হচ্ছিল শুধু আমার ব্যর্থতায় একটা মেয়ের সর্বনাশ হয়ে যাবে। ওরা যদি আমাকে মেরে ফেলতো তবুও তো এই ঘটনা আর দেখা লাগতো না। তবুও শেষ চেষ্টা হিসাবে জোরে জোরে চিৎকার করতে লাগলাম। লাভ হলো না।
এই বিরান জায়গায় কেউ নেই আমার চিৎকার শোনার। লোকগুলো মেয়েটার গায়ে হাত দিচ্ছে, টান দিয়ে সরিয়ে ফেলছে তার চাদর। সেই সময় মেয়েটার হাতে ধাতব কিছু একটা জ্বলে উঠতে দেখলাম। কি হতে কি হলো বুঝলাম না। হঠাৎ লোকগুলো গলা, পেট আর পা ধরে পড়ে গেল মাটিতে। ফিনকি দিয়ে রক্ত ছিটকেতে লাগলো চারপাশে। মেয়েটার হাতে দোফলা ছুরি নিয়ে ঘুরছে, যেন অচেনা নাচের মুদ্রা প্র্যাকটিস করছে। আর তার প্রত্যেক স্টেপের মরণ চিৎকার করে উঠছে কেউ। শেষ লোকটুকুর গলার রগ কেটে মেয়েটা আমার দিকে তাকালো। তার সুন্দর মুখটুকু রক্তে লাল। আমার বোধ বুদ্ধি ততক্ষণে লোপ পেয়েছে। হাঁ করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা বলল, বুঝলো আওলাদার কোথায়? কে? মেয়েটার উত্তর না দিয়ে দূরে তাকালো। তার দৃষ্টি অনুসরণ করে আমিও তাকালাম। নেতাগোছের লোকটা ক্ষেতের আল ধরে পালাচ্ছে। বেশি দূরে যেতে পারেনি। মেয়েটা ছুট লাগালো, একদম কাছে পৌঁছে গেল লোকটার। লোকটা ততক্ষণে ঘুরে দাঁড়িয়েছে, ওর হাতেও বড় একটা ছুরি। মেয়েটার গায়ে পোষ দিতে গিয়েছিল। মেয়েটা সরে আঘাতটা এড়ালো। এরপর নিপুণ হাতে যেন নকশা আঁচড়ালো লোকটার গায়ে। লোকটা পড়ে গেল যন্ত্রণায় চিৎকার করতে করতে। প্রচণ্ড চিৎকারে তার সাবলীলা সাঙ্গ হলো। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে রইল লোকটার দিকে, এরপর আকাশের দিকে তাকিয়ে কিছু বলল। তারপর ফিরে এলো আমার কাছে। আমি ভয়ে কাঁপছি, কাঁপা গলায় বলল, আপনি কে? মেয়েটা বলল, সেটা জানার আরও সময় পাবেন, এখন চলুন তাড়াতাড়ি। জলদি বলেই মেয়েটা তার লাগেজ খুলে এক সেট কাপড় বের করে ছুট লাগালো। আমি কি করব বুঝতে পারছিলাম না। ছুটলাম তার পিছু পিছু। আইল ধরে গিয়ে মেন রাস্তায় পাশে পৌঁছতেই দেখলাম কতগুলো বাইক রাখা। ওই লোকগুলোর বাইক হবে মনে হয়। একটা বাইকে চাবি লাগানো ছিল। মেয়েটা চাবি নিয়ে বাইক স্টার্ট দিয়ে আমাকে বলল, উঠে পড়ুন জলদি। আমি মেয়েটার পিছনে বাইকে উঠলাম। মেয়েটা বাইককে টান দিল প্রায় 80 কিলো স্পিডে। কিছুক্ষণের মধ্যে আমরা লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম। এর মধ্যে মেয়েটা আমাকে নামিয়ে দিয়ে এক অদ্ভুত কাজ করলো। বাইকটা একটু পেছনে নিয়ে প্রচণ্ড বেগে সামনের দিকে চালানো শুরু করলো। বাইকটা যখন নদীর ধারে পৌঁছে গেল, তখনই মেয়েটা বাইক থেকে এক লাফ মেরে সরে গেল। বাইকটা একটা ডিগবাজি খেলো, পড়ল নদীর ভেতর। এরপর তলিয়ে গেল। মেয়েটা তার নিয়ে আসা এক সেট জামা নিয়ে আড়ালে চলে গেল। কিছুক্ষণের মধ্যে তার জামা পাল্টে আগে রক্তমাখা জামাগুলো ইটের সাথে বেঁধে ছুঁড়ে মারল নদীতে। এরপর তার সাথে থাকা রক্তমাখা ছুরিটাও ছুঁড়ে ফেলল নদীতে। নদীর তলে হারিয়ে গেল ছুরিটা চিরতরে। ততক্ষণে ঢাকা যাওয়ার একটা লঞ্চ এসেছে ঘাটে। মেয়েটা লঞ্চে উঠে পড়ল। আমাকে বলল, আপনিও উঠে পড়েন লঞ্চে। এখানে কখনো এসেছিলেন জানলে বিপদ হতে পারে। আমিও মেয়েটার পিছু পিছু লঞ্চে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ভোঁ শব্দ তুলে ছেড়ে দিল লঞ্চটা। ডেকের এক পাশে ছোট্ট জায়গায় আমরা বসলাম। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে দম ফিরে পেয়ে আবার মেয়েটাকে একই প্রশ্ন করলাম, আপনি কে? কিভাবে এতজনকে একসাথে ঘায়েল করে ফেললেন আপনি? মেয়েটা বলল, আমি যে সংস্থায় চাকরি করি সেখানে এমন টুকটাক আত্মরক্ষা বা লড়াইয়ের কৌশল শিখতে হয়। তবুও এই লোকগুলোকে ধরার জন্য আমি 1 বছর যাবৎ তৈরি হচ্ছিলাম। ছুরি নিয়ে লড়াইয়ের কৌশলগুলো শিখতে হয়েছিল নতুনভাবে। আমি জিজ্ঞেস করলাম, কেন?
মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, 1 বছর আগে আজকের রাতেই মতো একটা ঘটনা ঘটেছিল। একটা মেয়েকে স্বামীসহ এভাবে তুলে নিয়ে গিয়েছিল জানোয়ারগুলো। স্বামীর সাথে দুঃসম্পর্কের এক চাচা শ্বশুরের বাড়ি বেড়াতে এসেছিল সে। রাতে এমন একটা বিপদে পড়বে সেটা তো জানতো না। মেয়েটাকে বাঁচানোর মতো আর কেউ ছিল না সেদিন। জানোয়ারগুলো ওর স্বামীকে বেঁধে রেখে সারা রাত ওর ওপর নির্যাতন চালায়। শেষে ভোরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় মেয়েটা। মেয়েটা থামে, গলার কাছে উঠে আসা কান্না থামায়। আমিও চুপ করে থাকি। কিছুক্ষণ পর সে চোখের পানি মুছে আবার বলতে থাকে, মেয়েটা ছিল আমার বোন, আপন বোন। আপার বেবি হওয়ার কথা ছিল 3 মাস পরে। মায়ের সাথে বেবিটাও মারা যায়। লাশটা পর্যন্ত জানোয়ারগুলো আনতে দেয়নি, ওখানেই পুঁতে ফেলে। দুলা ভাইকেও মেরে ওভাবেই পুঁতে ফেলা হয়। ওদের কুকর্মর আরও কোনো সাক্ষী রাখে না ওরা। এই গ্রামে এসে খোঁজ করতে সব ঘটনা জেনে যায় আমরা। গ্রামের প্রত্যেকটা মানুষ ওদের কুকীর্তির কথা জানে। আরও কত মেয়েকে যে ওরা নষ্ট করেছে, কত মানুষের প্রাণ নিয়েছে তার হিসাব নাই। অথচ কেউ ওদের ভয়ে টু শব্দ করে না। অনেক চেষ্টা করেছিলাম ওদের শাস্তি দেবার, পারিনি। শেষে ঠিক করলাম নিজেই কিছু করব। ওদের অনেক ভিকটিম আছে জীবিত, যাদের ওরা মারেনি। তাদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে কথা বলেছি। এই গ্রামে এসেছি কয়েকবার, জায়গাগুলো রেকি করে গেছি। 1 বছর ধরে ওদের মারার প্ল্যান করছি, নিজেকে তৈরি করছি। আজকের আগে আরও 3 বার ওদের ধরার জন্য এভাবে এসেছি, কিন্তু পারিনি। আমি মেয়েটার কথা শুনছিলাম যেন কোনো থ্রিলার উপন্যাসের কাহিনী শুনছি। আমি নিজে এক বর্ণ বিশ্বাস করতাম না, যদি না নিজ চোখে ওকে ওভাবে খুনগুলো করতে দেখতাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, আপনার কপাল খারাপ, এমন একটা ঘটনার মধ্যে পড়ে গেলেন। আমার প্ল্যান ছিল এই ঘটনার কোনো সাক্ষী রাখব না, কিন্তু আপনাকে কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে করলো। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, চুপ করে রইলাম। মেয়েটা এরপর চোখ বন্ধ করে জিরোতে লাগলো। তার মুখের ক্ষিপ্রিত ভাবনাটুকু চলে গেছে ততক্ষণে। আগের মতো স্নিগ্ধ এক মায়া ফিরে এসেছে মেয়েটার মুখে। লঞ্চ ঢাকা পৌঁছে গেল। মেয়েটা সদর ঘাটে নেমে বলল, আমাদের আর দেখা হচ্ছে না তাহলে কোনো দিন। আমি আবারও খুবই দুঃখিত এমন একটা অবস্থায় আপনাকে ফেলবার জন্য। আমি কেবল বললাম, আপনি তো আর ফেলেননি। আচ্ছা, আপনার নামটা জানা হয়নি। নির্ভয়া বলেই মেয়েটা ভিড়ের মধ্যে মিশে গেল। তার সাথে আর দেখা হলো না আমার।